হ্যালো, ওয়েলকাম, নমস্কার। তো রুট টু রেট্রোর আরও একটা এপিসোডে আপনাদের স্বাগত এবং অবশ্যই আরও একবারের জন্য স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো আমি শুভ্রজিৎ এবং রুট টু রেট্রোর এই এপিসোডে আমরা কথা বলবো একটা বাংলাদেশি ছবি নিয়ে। তো যারা চ্যানেলে নতুন তাদেরকে একটু বলে নিই এই সেগমেন্টের ব্যাপারে। এই রুট টু রেট্রো সেগমেন্টটাতে আমি সে ভারতীয় হয়ে ভারতের বিভিন্ন প্রদেশের বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, তামিল, কন্নড়, তেলেগু, মালায়ালাম সে পুরনো কিছু ছবি যেগুলো নিয়ে আই থিঙ্ক আমার দেখবার পর আমার মনে হয় যে না এগুলো নিয়ে সত্যি কথা বলা দরকার। সে ভারতীয় হয়ে থাক, সে বাংলাদেশী হয়ে থাক, সে ফরেনে কোনো ফিল্ম হয়ে থাক, সেগুলো নিয়ে কথা বলি। এই যে ফোল্ডারটা করা রয়েছে রুট রেট্রো বলে চ্যানেলে, সেখানে গিয়ে আপনারা যে গো থ্রু করতে পারেন, চেক আউট করতে পারেন। এবং আপনাদের যদি মনে হয়ে থাকে যে কোনো সেগমেন্টে এই সেগমেন্টে কোনো আপনার পছন্দের ছবি, একটু পুরোনো ছবি যেগুলো নিয়ে কথা বলা দরকার এই সময় দাঁড়িয়ে, সেগুলো নিয়ে কথা বলতে বা কথা শুনতে আপনি আগ্রহী, সেগুলো অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে যান। তো শ্যামল ও ছায়া হুমায়ুন আহমেদের লেখা, তারই পরিচালনায় প্রায় একটা ১ ঘন্টা ৫০ মিনিটের ছবি, যেটা ইমপ্রেস টেলিফিল্মস প্রোডাকশন করেছিলেন। রিয়াজ ছিলেন লেজেন্ডারি, হুমায়ুন ফরিদি ছিলেন চ্যালেঞ্জার, ছিলেন সায়ন হুমায়ুন আহমেদের স্ত্রী এবং আরও অনেকে ছিলেন। এবং মুক্তিযুদ্ধের ব্যাকড্রপ এই ছবিটা কেন আপনি দেখবেন সেসব নিয়ে কথা বলবো। না ওই রিভিউ, ভালো দিক খারাপ দিক, ওই গতে বাঁধা কোনো ভিডিওটা নয়। এবং কোথায় পাবেন আগে বলে দিচ্ছি, জি সিরিজ বাংলা মুভিজ বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি পেতে পারেন। অফিসিয়ালভাবে রয়েছে, সেটা অফিসিয়াল চ্যানেলে রয়েছে, তো সেখানে পাইরেটেড কপি থাকার তো কথা নয় বলেই আমি যতদূর জানি। এবং অবশ্যই আরও একটা আই থিঙ্ক চ্যানেল আইতেও রয়েছে, দুটো কপি রয়েছে, দুটো অফিসিয়াল চ্যানেলে রয়েছে, গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। এবং যারা দেখেছেন শ্যামল ও ছায়া, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জান। তো ছবিটা নিয়ে কেন কথা বলছি প্রথমে জানিয়ে দিই। 78th অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসে বাংলাদেশ থেকে এটাকে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মের ক্যাটাগরিতে পাঠানো হয়েছিল। বাট যদিও আলটিমেটলি ফার্স্ট 5 এর যে নমিনেশন হয় সেখানে সেটা আসতে পারেনি, বাট সেটা পাঠানো হয়েছিল। ছবিটা পরবর্তীকালে লন্ডনে ফার্স্ট আই থিঙ্ক প্রিমিয়ার হয়েছিল, লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে, লন্ডনের বাংলাদেশি ফিল্ম ফেস্টিভ্যালে। পরবর্তীকালে ইন্ডিয়াতেও KIFF আই থিঙ্ক 2005-এ ছবিটাকে মুক্তি দেওয়া হয়েছিল, সেখানেও ছবিটা বেশ প্রশংসায় পেয়েছিল। এবং অবশ্যই 2004-এর ছবি এটা। তো এবার একটু ছবির ব্যাপারে ঢোকা যাক। ছবির নাম শ্যামল ও ছায়া। এবং শ্যামল ও ছায়া কিসের? সবুজ, শান্ত, শীতল শ্যামল ছায়া হচ্ছে মুক্তিযুদ্ধের ওই দাবানল শেষে, ওই আগুনের শেষে যেই প্রশান্তির ছায়া পেতে চেয়েছিল বাংলাদেশ বা আপামর বাংলাদেশের জনগণ, সেই শ্যামল ছায়ার কথা সারা ছবি জুড়ে বলেন মেকার বা নির্মাতা হুমায়ুন আহমেদ। এবং এই এই মুক্তিযুদ্ধের আড়ালে আরও এক মুক্তিযুদ্ধের গল্প বলছেন। এখানে হয়তো কোনো একজন ভালো ফিল্ম মেকারের সার্থকতা, বা তিনি যে কেন একজন ভালো ফিল্ম মেকার, তাকে নিজেকে সে মাইক নিয়ে তার ঢাকঢোল পেটাতে হয় না। সে নিজে তার ক্রাফটের মাধ্যমে জানান দেয় যে তিনি কেন একজন ভালো নির্মাতা। তাকে নিজের ব্যাপারে বলতে হয় না, মানুষ তার ব্যাপারে তার মৃত্যুর ১ যুগ পরেও কথা বলেন এবং আরও অনেক যুগ তাকে নিয়ে কথা বলবেন, তার মতো ক্ষণজন্মাকে নিয়ে নিঃসন্দেহে কথা বলবেন। গল্পটা মোটামুটি একটু হালকা আইডিয়া দিই আপনাকে। 1971-এর অবভিয়াসলি মুক্তিযুদ্ধের পটভূমিকায় চলছে, যেটা ৯ মাস জুড়ে চলেছিল। এবং ভাষার বেশিসে একটা বা ভাষার ভিত্তিতে একটা নতুন দেশ তৈরি হয়েছিল পৃথিবীর বুকে, বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের থেকে আলাদা হয়। সেই সময় যে স্ট্রাগল, সেই সময় মিলিটারি যেসব কর্মকাণ্ড, একের পর এক মানুষজনকে ঘর বাড়ি থেকে নিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধের সেনাবাহিনীর ওপরে অত্যাচার চালানো, তাদের পরিবারের উপর মেয়েদের তুলে নিয়ে যাওয়া, রেপ করা, আরও অল সব কিছু লুটতরা সব কিছু চালানো পশ্চিম পাকিস্তানের মিলিটারি বাহিনীর। এবং সঙ্গে আরও অনেক মানুষ যারা বাংলাদেশ থেকে মেবি তাদের সঙ্গে ইনভলভ ছিলেন। এরকম প্রচুর মানুষের গল্প আপনি খুঁজুন, আপনিও পেয়ে যাবেন। ভারতেও ছিল, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত বিরোধী প্রচুর মানুষজন ছিলেন, বাংলাদেশে এরকম প্রচুর মানুষজন ছিল। তো সেই সব মানুষদের একটা ব্যাকড্রপ চলছে, সেটাকে মেন ব্যাকড্রপে তার উপরে আরেকটা লেয়ারে তিনি কথা বলে যাচ্ছেন মানুষের মধ্যে মুক্তির যে যুদ্ধ, এই মানুষের মধ্যে ধর্মীয় গোঁড়ামি, মানুষের মধ্যে জাতপাতের ভেদাভেদ, মানুষের মধ্যে স্বার্থপরতা, মানুষের মধ্যে শুধুমাত্র নিজেকে দেখে কেন্দ্রিকতার যে সে একটা জাল বুনে থাকে সব সময়, তার গল্প। এবং আরও অনেকগুলো লেয়ারে ছবিটা খেলে যায়। বাট ওই আপনি যদি দেখতে চান, আপনার জন্য ছবিটা অফার করছে, আপনাকে ওপরে দেখাচ্ছে মুক্তিযুদ্ধের গল্প, তার মধ্যে একটা নৌকায় করে একটা গোটা সমাজ এগিয়ে চলছে। মেবি আপনি একটা যদি মেটাফোর বা উপমা বা রূপকের আকারে যদি আপনি দেখেন, তাহলে আপনার মনে হবে যে নদীটা একটা সময়ের স্রোত এবং তার মাঝখানে জীবন রয়েছে ওই নৌকোতে। এবং জীবনের বিভিন্ন এলিমেন্ট আমাদের মধ্যে, দুঃখ, দুর্দশা, প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বিরহ, সবটার সেই ইমোশনগুলো যেরকম রয়েছে ওর মধ্যে, প্রতিটা মানুষের নিজস্ব যেরকম গল্প রয়েছে ওই নৌকাটার মধ্যে, আবার ঠিক দুটো ধর্মের মধ্যে কী গোঁড়ামি, দুটো ধর্মের মধ্যে কী ভেদাভেদ, একে অন্যের আজানের শব্দ শুনলে কান বন্ধ করা, ঘোমটাটা দিতে চাইলেও দিতে না দেওয়া, কিংবা শিব ঠাকুরও কিংবা ধর্মীয় কোনো কিছু দেখলে দূরে ফেলে দেওয়া। উল্টো দিকে একটা বাচ্চা যখন বসে আছে, সে যখন মুসলিম, ধর্মের দিক থেকে তিনি ইসলাম ধর্মাবলম্বী, সেই বাচ্চাটি, তার মধ্যে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, যে নিষ্পাপ যে শিশুর, সেই ফুলের মতো শিশু যখন দেখছে উল্টো দিকে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ প্রণাম করছেন, সেও কপাল হাত দিয়ে প্রণাম করছে, তার নাম মা বলছে চুপ কর চুপ কর,
এই জিনিসটা আবার তার ভাইস ভার্সাও ঘটছে ওই নৌকার মধ্যেই। আবার কোনো একজন মানুষ যার পরিবারকে সবকিছু হারিয়ে সে জাস্ট প্রাণের জন্য সে জাস্ট নিজেকে বাঁচাতে চায়। দুনিয়াতে কোনো কিছু তার কাছে ওই মুহূর্তে ম্যাটার করে না। কারণ দুনিয়াতে তার জন্য কিচ্ছু নেই। সেই মানুষটার স্বার্থপরতা কি লেভেল অব্দি হতে পারে। আবার একটা মানুষ তিনি জাস্ট একটা শান্তশিষ্ট মানুষ, বাট যখন প্রয়োজন পড়ে সে তার মনুষ্যত্বের একদম হাইয়েস্ট লেভেল অব্দি সে রিচ করবার চেষ্টা করে এবং একদম জাস্ট চিৎকার করে, না গলায় চিৎকার নয়, তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি সদর্পে জানান দেন যে তিনি কেন মানুষ, মান এবং হুঁশ দিয়েই মানুষ। এইরকম কিছু গল্প, আবার কিছু গল্প আমরা দেখে যাও, সবকিছু বললে আপনি কেন ছবিটা দেখবেন যারা দেখেননি। তো এরকমভাবে গোটা একটা সংসার তুলে আনেন তিনি নৌকার মধ্যে, বিবিধের মাঝে মিলন মহান কীভাবে তিনি ঘটান সেটা দেখুন। এবং ক্যারেক্টার আর্ক আমরা এই মুহূর্তে ওয়েব সিরিজের এই দুনিয়াতে বসে বা যখন ওয়েব সিরিজের এত রমনামা এত বাড়াবাড়ি আমরা বলে থাকি, ক্যারেক্টারটা তো ফ্রেশ আউট করতেই পারলেন না তিনি। একটা 6 ঘন্টা 7 ঘন্টার সিরিজও দেখলে অনেক সময় মনে হয় যে ক্যারেক্টারটা ঠিক করে তিনি ফ্লেশ আউটই করতে পারলেন না। শুধুমাত্র যেন গল্পটা বলবার জন্যই তিনি এসেছিলেন। সেটাই আবার অনেক সময় ক্যারেক্টারটা ফ্লেশ আউট না করতে পারা অ্যাজ এ রিভিউয়ার, অ্যাজ এ ফিল্ম ক্রিটিক, অ্যাজ এ ফিল্ম লাভার বা সিনেফাইল মনে হয় যে না এই জিনিসটা যেটা হলো না সেটার কথাটা অপ্রাপ্তি থেকে গেল। কিন্তু 1 ঘন্টা 50 মিনিটের ওই তুলনামূলকভাবে যদি ওয়েব সিরিজের রেফারেন্সে বলি তাহলে স্বল্প দৈর্ঘ্য, তার মধ্যেও কী করে ক্যারেক্টারকে ফ্লেশ আউট করতে হয় জাস্ট গিয়ে দেখুন ছবিটা। দাঁড়িয়ে উপভোগ করবেন। ক্যারেক্টারগুলোর আর্ক দেখুন, ভালো থেকে খারাপ হোক কিংবা খারাপ থেকে ভালো, কিংবা কখনো শুধু সাদা কালো নয়, একটা গ্রে স্তরের মধ্যে দিয়ে, একটা ধূসর স্তরের মধ্যে দিয়ে কীভাবে রাইটিং করতে হয় তিনি দেখিয়েছেন। মুগ্ধ করবে। এবং অবশ্যই মুক্তিযুদ্ধের ব্যাকড্রপে বলছি, আপনি ভাবছেন কি বিশাল একটা বাজেট নিয়ে কাজ করেছেন? একদম নয়। হাতে গুনে কয়েকটা অ্যাকশন সিন পাবেন, বাট যেভাবে অ্যাটমসফিয়ারটাকে সেট করেছে আপনি সত্যি ভাববেন একটা যুদ্ধ চলছে। তার মধ্যে দিয়ে আপনি ওই ক্যারেক্টারগুলোর সঙ্গে একাত্ম হতে চাইবেন যে যখন মিলিটারি আসে তাদেরকে ধাওয়া করে অ্যান্ড অল যেসব সিচুয়েশনগুলো তৈরি হয়, আপনারও ফিল হবে যে না এদের এবারে বাঁচা দরকার। আপনি যেন মনে হবেন যে তারা আপনারই আত্মীয় বা তারা আপনারই ভাই বোন বন্ধু প্রেমিকা যা ইচ্ছা হতে পারে, বাবা মা যা ইচ্ছা হতে পারে। ওই একাত্ম করে রাখা, সঙ্গে ফ্লেশ আউট করতে পারা এবং সঙ্গে সময়ের একটা দলিল তৈরি করা এবং জীবন এবং মনুষ্যত্বের গল্প বলে যাওয়া, ইটস আ প্যাকেজ, ইটস এ হোল প্যাকেজ। এবং যখন শেষ হয় মনে হয় যে হ্যাঁ এই ক্রাফটিংগুলো রয়েছে বলেই হয়তো মানে মানে এই ফিল্ম দেখার যেই আকাঙ্ক্ষা এত করে বেড়ে যায়। রাত জেগে দেখি, মানুষজন দেখেন না ভিডিও, পছন্দ দেখতে চান না, কিছু খেলো কাজ ছাড়া। বাট স্টিল এইসবগুলো দেখলে মনে করে দরকার নেই লোকের দেখার। একজন যদি দেখেন, মন দিয়ে যদি শেষ পর্যন্ত দেখেন তবে সেটাই প্রাপ্তি। হয়তো সেখানে এরকম মানের গুণী নির্মাতাদের ফ্যান হওয়ার এখানেই হয়তো সবথেকে বড় প্রাপ্তি। এই উদার চিত্ত রাখবার যে চেষ্টাটা সেখানে। আপনাদের কেমন লেগেছে শ্যামল ছায়া অবশ্যই জানান। এবং শ্যামল ছায়াতে আপনি কতটা কি নিজের মধ্যের পরিশ্রান্তি কাটিয়ে এক নতুন দিনের আলোর সন্ধান করতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই তার আগে 2-3টা রেফারেন্স দিয়ে রাখি। এই শ্যামলা ছায়া ছবিটা যেরকম বললাম ৭১ এর ব্যাকড্রপে, যদি আপনাদের এই ব্যাকড্রপের উপর কোনো ভালো ছবি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি যেগুলো দেখেছি এবং যেগুলো ভালো ছবি সেগুলো আপনাদের সাজেস্ট করছি। একটা গোটা সিরিজ সাজেস্ট করবো, চরকিতে এসেছিল জাগো ভাই বলে। একটা এপিসোডে চঞ্চল চৌধুরী নিজে কাজ করেছেন, আর একটা এপিসোড ছিল বাংকার বয় বলে, যেখানে পুনর্জন্ম সিরিজে যাকে দেখে আপনারা বিশালভাবে এনজয় করেছেন, আমিও খুব এনজয় করেছি। আব্দুল্লাহ আল সিন্টু পরবর্তীকালে তার আরও একটা কাজ এলো, আই থিঙ্ক প্রচলিত একটা এপিসোড করেছেন, সেটাও চাইলে দেখতে পারেন। সেটা যদি এর উপরে নয়, জাস্ট সেন্ট্রাল ব্যাকড্রপে বললাম। তাকে আমি প্রথমবার দেখি সেখানে বাংকার বয় বলে একটা কাজে, ওই কাজটা এবং চঞ্চল চৌধুরীর যে পার্টটা ছিল, এই দুটো পার্ট বেশ ভালো জাগো ভাইয়ের মধ্যে। এবং অবশ্যই ফাগুন হায় বলে একটা কাজ আছে, যেটা এই ভাষার নিয়ে কী করেছিল পাকিস্তান বা পুরো পশ্চিম পাকিস্তান বলা ভালো, সেখান থেকে কী ফতোয়া জারি হয়েছিল, কীরকম কী পরিবেশ তৈরি হয়েছিল, তার উপরে ফাগুন হাওয়ায় রয়েছে। আমার চ্যানেলে স্পয়লার ফ্রি একটা রিভিউ পেয়ে যাবেন আপনি ইউটিউবে। আই থিঙ্ক ওই ফিল্মটা আমি দেখেছিলাম। এবং আরও একটা ফিল্ম আপনাদের বলতে পারি, এই ফিল্মের নাম হচ্ছে গেরিলা, যেখানে ছিলেন অবশ্যই ফিরদৌস ছিলেন, একটা ছোট্ট একটা ক্যামিও বলতে পারেন, ব্যাকস্ট্যান্ডের একটা ক্যামিও বলতে পারেন। এছাড়াও মোস্টলি ফিল্মটা জয়া হাসানের ক্যারেক্টারের উপর রয়েছে, ওই সময়ের ব্যাকড্রপের উপরে যুদ্ধ অনেকটা দিয়ে মুম্বাইতে এসে তার ভিএফএক্সে কাজ হয়েছিল, যদিও ভিএফএক্স সেই মানের হয়নি, বাট স্টিল অ্যাজ এ ছবি যদি বলি, অ্যাজ এ হোল ফিল্মটা কিন্তু মাস্ট ওয়াচ। তো এই কটা আমার মোটামুটি জানা ভালো মনে হচ্ছে ফিল্ম দেখে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে ৭১-এর গল্প নিয়ে ফ্লেশ আউট করা ভালো কাজ। তো আপনারা চাইলে দেখতে পারেন। আপনাদের পছন্দ যদি কিছু দেখে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং অবশ্যই এই ছবি শ্যামলা ছায়া আপনার মনে কী ইম্প্যাক্ট ফেলেছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে বাধিত করতে ভুলবেন না। ভালো রাখুন। এবং আপনাদের যদি কোনো এরকম ফিল্ম থেকে থাকে যেগুলো আপনার মনে হয় যেরকম রুট টু রেট্রো, যেগুলো একটু আপনাকে পুরোনো দিনের ওই শ্যুটটার আপনার মনে একটু প্রাণের সঞ্চার যোগাবে, সেরকম যদি ছবি আপনার মনে থাকে আমি সেগুলো নিয়ে কথা বলি, অবশ্যই সেটা ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অবশ্যই সমৃদ্ধ করতে বলবেন না। ভালো রাখুন এবং অবশ্যই ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই।